নমস্কার। আজকের আলোচনায় আমরা সরাসরি ঢুকে পড়ছি শক্তির ধারণার গভীরে। হ্যাঁ, একদম। আমাদের হাতে আছে ডক্টর সন্দীপ কুমার সিংয়ের কাজ আন্ডারস্ট্যান্ডিং ফোর্সেস ইন বৈদিক ফিজিক্স। তো এর ভিত্তিতেই আমরা আধুনিক পদার্থবিদ্যা আর বৈদিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শক্তি মানে বৈদিক শাস্ত্রে যাকে বল বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক। মহর্ষি যাস্কের নিরুক্ত তো বলছে বল বস্তুকে ধারণ করে আবার পোষণও করে। এটা বেশ মৌলিক একটা ধারণা। হ্যাঁ, মানে বৈদিক সংজ্ঞা অনুযায়ী বলের কাজ শুধু বস্তুকে ধরে রাখা বা পোষণ করা নয়। আরও গভীরে গিয়ে এটা হলো সেই ধর্ম যা বস্তুর ভেতরের মানে একেবারে সূক্ষ্ম কণাগুলোর মধ্যেকার বন্ধনটা তৈরি করে। আচ্ছা। আর এই বন্ধনের ফলেই বস্তুর অস্তিত্বটা টিকে থাকে। মানে এই শক্তি সৃষ্টি, স্থিতি এবং শেষে গিয়ে লয় সবকিছুর কারণ। বলা যায় বস্তুর থাকা না থাকাটা পুরোপুরি এই বলের উপরই নির্ভর করছে। ইন্টারেস্টিং। অন্যদিকে আধুনিক বিজ্ঞান বলছে মানে আমরা যা পড়েছি মূলত চারটে মৌলিক শক্তি আছে: তড়িৎ চুম্বকীয়, মহাকর্ষ, সবল নিউক্লিয় আর দুর্বল নিউক্লিয়। হ্যাঁ, ওই চারটে। আর এদের বাহুক কণাও নাকি আছে ফোটন, গ্র্যাভিটন, গ্লুওই আর ও জেড বোসন কণা। কিন্তু ডক্টর সিংয়ের বই অনুযায়ী আধুনিক বিজ্ঞান এখনও কিন্তু এই শক্তিগুলো ঠিক কিভাবে কাজ করে, বিশেষ করে ধরুন মহাকর্ষ। হ্যাঁ, মহাকর্ষকে অন্য তিনটের সাথে মেলানোর যে চেষ্টাটা চলছে ঠিক। সেই একীভূত করার প্রশ্নে বা এই বাহক কণাগুলো যে বিনিময় হয় সেই প্রক্রিয়াটা নিয়ে পুরোপুরি স্পষ্ট ধারণা হয়তো এখনও তৈরি হয়নি। এখানে কিন্তু বৈদিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা হয়ে যাচ্ছে, মানে বেশ অনেকটাই আলাদা। তাই কিভাবে? দেখুন, যেখানে আধুনিক বিজ্ঞান চারটে শক্তির কথা বলছে, সেখানে বৈদিক বিজ্ঞানে বলা হচ্ছে ৯ প্রকার শক্তির কথা। ৯ প্রকার? হ্যাঁ। সেটা তো অনেক বিস্তারিত মনে হচ্ছে। হ্যাঁ, আর এদের কার্যকারিতাও বেশ স্তরযুক্ত। যেমন ধরুন অন্তর্যামী শক্তি। অন্তর্যামী? হ্যাঁ। হ্যাঁ, এটা সূক্ষ্ম রশ্মি, অন্তরঙ্গ রাশি যাকে বলে। মানে ধরুন শক্তির বা কম্পনের খুব সূক্ষ্ম প্রবাহ এই রূপে কণার তরঙ্গের মধ্যে দিয়ে গিয়ে তাদের সক্রিয় রাখে। আচ্ছা, মানে এটা একটা পীথস্তরীয় শক্তি। অনেকটা তাই। আবার ধরুন ঐন্দ্রবায়ব শক্তি, এটা কাজ করে আহিত কণাগুলোর মধ্যে, মানে চার্জড পার্টিকলসের মধ্যে। ও। আধুনিক বিজ্ঞানের যে তড়িৎচুম্বকীয়, সবল আর দুর্বল নিউক্লিয় শক্তি, এ তিনটেকে মোটামুটি এর আওতায় ফেলা যেতে পারে। সৃষ্টি, গতি, শক্তির তীব্রতা এই সব কিছুর উৎস এটাই। তার মানে আধুনিক বিজ্ঞানের পরিচিত শক্তিগুলোকেও এই বৈদিক কাঠামোয় জায়গা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাখ্যাটা বা দেখার ভঙ্গিটা অন্যরকম। একদম, এখানেই শেষ নয়। যেমন ধরুন আশ্বিন শক্তি। আশ্বিন? এর কাজটা কিরকম? এটার কাজটা বেশ মজার। খুব কাছাকাছি দূরত্বে এটা বিকর্ষণ করে, মানে কণাদের একে অপরকে ছুঁতে দেয় না। আবার দূরত্ব বাড়লে বৃহৎ দূরত্বে এটা আকর্ষণ করে, অনেকটা মহাকর্ষের মতো। দুটো বিপরীতধর্মী কাজ একই শক্তির। হ্যাঁ, আর বলা হচ্ছে এই বিকর্ষণ আর আকর্ষণের যে ভারসাম্য, তার ফলেই নাকি মহাবিশ্বটা স্থিতিশীল অবস্থায় আছে। এটা তো দারুণ ইন্টারেস্টিং, এই ভারসাম্যের ধারণাটা। ঠিক, এই আশ্বিন শক্তি তাই মহাবিশ্বের স্থিতিশীলতার জন্য খুব জরুরি। এর পাশাপাশি আবার মৈত্রাবরণ শক্তিও আছে। মৈত্রাবরণ? হ্যাঁ, এটা প্রাণ অপান, মানে শরীরের শক্তির যে গ্রহণ ত্যাগের প্রবাহ, আর প্রাণ উদান, মানে শক্তির যে ঊর্ধ্বমুখী চলন, এই ধরনের জোড়াকে যুক্ত করে। মহাবিশ্বের গঠন আর পরিচালনায় এর ভূমিকা আছে। মানে শরীরের ভেতরে শক্তির মতো মহাবিশ্বেও এরকম? হ্যাঁ, সেই রকমই একটা ধারণা। আর এটা তৈরি হয় মনা এবং শাক্ত্রাত্ম বায়ুর সূক্ষ্ম রশ্মির মিশ্রণে। আচ্ছা, অনেকগুলো শক্তির কথা শুনলাম, আরও তো আছে বললেন। হ্যাঁ, সংক্ষেপে বললে শুক্রাহা আছে, যা রূপান্তর ঘটায় বা শোধন করে। মন্থিহা আলোড়ন তৈরি করে। আগ্রায়ানাহা শক্তি শোষণ বা নির্গমন নিয়ন্ত্রণ করে। উক্তিহা বিভিন্ন রূপ বা গঠন দান করে। আর ধ্রুব শক্তিকে একত্র করে রাখে। বাবা, এতগুলো শক্তি! শুনে মনে হচ্ছে এই সব বিভিন্ন শক্তির উৎসটা কি, মানে মূল ভিত্তিটা কোথায়? খুব ভালো প্রশ্ন। ডক্টর সিংয়ের কাজ অনুযায়ী এই সব শক্তির মূল ভিত্তি হল প্রাণ। প্রাণ মানে জীবন শক্তি? ঠিক, জীবন শক্তি বলতে আমরা যা বুঝি শুধু সেটা নয়। এখানে প্রাণ আরও ব্যাপক অর্থে ব্যবহৃত। বস্তুর মধ্যে যে শক্তি কাজ করছে তা আসলে এই প্রাণেরই বিভিন্ন রূপ বা প্রকাশ। আচ্ছা। এটাকে একটা মৌলিক চালিকা শক্তি বা স্পন্দন হিসেবে ভাবতে পারেন। এই প্রাণের প্রকারভেদ, তার বিন্যাস, তার সজ্জা
এগুলোর উপর নির্ভর করেই বিভিন্ন ধরনের শক্তির জন্ম হয়। যেমন নির্দিষ্ট ছন্দযুক্ত শক্তিরশ্মি, ছান্দারাশ্মি আর প্রাণরশ্মি মিলে একটা বিশেষ শক্তি তৈরি করতে পারে। তার মানে সবকিছুর মূলে এই প্রাণশক্তি। এটা তো আধুনিক বিজ্ঞান যে একটা একীভূত শক্তি বা ইউনিফাইড ফোর্স খুঁজছে, তার সাথে কি কিছুটা মিল খুঁজে পাওয়া যায়? বৈদিক বিজ্ঞানে কি এরকম কোনো একক মূল শক্তির ধারণা দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে, আর সেটা বেশ ষষ্ঠভাবেই। বৈদিক বিজ্ঞান অনুযায়ী আসল একীভূত শক্তিটা হল সক্রিয় মনস্তত্ত্বের শক্তি। সক্রিয় মনস্তত্ত্ব? এটা কিরকম? এটাকে এভাবে ভাবা যেতে পারে, এটা হলো মন বা মনা এবং বাকতত্ত্ব, মানে ভাব প্রকাশের বা কম্পনের অতি সূক্ষ্ম স্তর। এই দুয়ের সমন্বয়ে তৈরি একটা শক্তিক্ষেত্র। মন আর বাকতত্ত্ব মিলে? হ্যাঁ, সমস্ত পদার্থ, সমস্ত শক্তি সবই এই প্রাণ আর ছন্দরশ্মি থেকে তৈরি। আর এই প্রাণ বা ছন্দরশ্মিগুলো আসছে ওই মনস্তত্ত্ব থেকে। তাহলে সবকিছু এই মনস্তত্ত্ব থেকেই আসছে? হ্যাঁ, আর মজার ব্যাপার হলো এই মনস্তত্ত্বের মূল উপাদানটা নাকি সর্বত্র সমান, মানে সমসত্ব। কিন্তু ওই যে বাকতত্ত্ব, তার ঘনত্ব বা তীব্রতার পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ফলেই জগতে এত বৈচিত্র্য, মানে বিভিন্ন রূপ, বিভিন্ন শক্তি, বিভিন্ন ক্রিয়া এসব তৈরি হয়। দারুণ জটিল কিন্তু আকর্ষণীয় ধারণা। তাহলে এই সক্রিয় মনস্তত্ত্ব কি শেষ কথা? এর পিছনেও কি কিছু আছে? মানে এর চালিকা শক্তিটা কি? ডক্টর সিংয়ের কাজ অনুসারে না, এটাও শেষ কথা নয়। এই সক্রিয় মনস্তত্ত্বের শক্তির পিছনেও নাকি রয়েছে এক পরম চেতন সত্তার শক্তি, সুপ্রিম কনশাস এন্টিটি। পরম চেতন সত্তা? হ্যাঁ, এই পরম চেতনাই নাকি কালতত্ত্ব, মানে সময়ের নীতি বা সময়ের নিয়ম, সেটা ব্যবহার করে নিয়মিতভাবে ওই মনস্তত্ত্বকে স্পন্দিত করে। আর সেই স্পন্দন থেকেই বাকতত্ত্ব তৈরি হয়। ও আচ্ছা। এই মন আর বাক মিলেই তো সক্রিয় মনস্তত্ত্ব তৈরি হচ্ছে, যা কিনা কার্যত সমস্ত শক্তি আর সৃষ্টির উৎস। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে আধুনিক বিজ্ঞান 4টি মৌলিক শক্তি খুঁজে পেয়েছে, কিন্তু তাদের গভীরে কি বা তারা কিভাবে একীভূত তা নিয়ে এখনও গবেষণা চলছে। হ্যাঁ। আর অন্যদিকে বৈদিক বিজ্ঞান বলছে 9টি শক্তির কথা, যাদের মূলে আছে প্রাণীর বিভিন্ন রূপ, তারও মূলে আছে সক্রিয় মনস্তত্ত্ব। আর সবকিছুর পিছনে চালিকা শক্তি হিসেবে রয়েছে এক পরম চেতন সত্তা, মানে একেবারে অন্য রকম একটা স্তরবিন্যাস। ঠিক তাই। এই কাঠামোটা কিন্তু শক্তি এবং মহাবিশ্বের কার্যকলাপ বোঝার ক্ষেত্রে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ খুলে দেয়। এটা শুধু শক্তির প্রকারভেদ নিয়েই বলে না, তার উৎস, তার কার্যকারিতা এবং একেবারে চূড়ান্ত চালিকা শক্তি পর্যন্ত একটা সামগ্রিক চিত্র দেওয়ার চেষ্টা করে। সত্যি ভাবনার বিষয়। শক্তির চূড়ান্ত উৎস কি তাহলে এই সক্রিয় মনস্তত্ত্ব, নাকি তারও পিছনে থাকা সেই পরম চেতন সত্তা? এই বৈদিক কাঠামো মহাবিশ্বকে বোঝার প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন কি মুম দেখায়, সেটা আমাদের শ্রোতারাও নিজেরা একটু ভেবে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।